আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামায়াতের বৈঠক আজ। দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করার গুঞ্জনের মধ্যেই হচ্ছে এ বৈঠক। গতরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে সন্ধ্যা ৭টার পরে প্রথমে জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপরে বৈঠক হবে বিএনপির সাথে। জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বৈঠকে তার দলের নেতৃত্ব দেবেন। প্রেস উইং থেকে জানানো হয় বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না অনুযোগ করে প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি বিএনপি, তবে তিনি যদি আবেগের বশে পদত্যাগ করেন তাহলে বিকল্প বেছে নেবে জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের প্রতিক্রিয়ায় গতকাল এ কথা বলেছেন বিএনপির অন্যতম এ নীতি নির্ধারক। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নেই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। এদিকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড়ই শক্তি বাধা হয়ে দাঁড়াক, এনসিপি তা মোকাবেলা করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে নাহিদ ইসলাম লিখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা ও বিভাজন তৈরি করার। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১/১১ বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে। এনসিপির এই নেতা বলেন, ডক্টর ইউনূসকে সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। এইদিকে রাজধানীর একটি হোটেলে জাতীয় যুব শক্তি সারা দেশের সংগঠকদের নিয়ে পরিচিতি অনুষ্ঠান হয়। এতে নাহিদ ইসলাম বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, এর ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর জনবান্ধব ও জনকল্যাণমূলক রাজনীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। এখনো পর্যন্ত মূলত নীতি ও কাগুজি উদ্যোগের মধ্যে আটকে রয়েছে কর্মসংস্থানের সবচেয়ে বেশি অবদান রাখা এসএমই খাত। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ১.৫ যুগ আগে এসএমই ফাউন্ডেশন করা হলেও আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে সক্ষমতা বাড়ানো হয়নি প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠাকালে ২০০ কোটি টাকা ফান্ডের বাইরে দেয়া হয়নি আর কোনো অর্থ। এসএমই খাত নিয়ে গোলাম মঈনুল আহসানের ৩ পর্বের প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরিতে ২০০ কোটি টাকা ফান্ড দিয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠন করা হয় এসএমই ফাউন্ডেশন। এরপর পেরিয়ে গেছে প্রায় ১৭ বছর, কিন্তু প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা বাড়ানো হয়নি। প্রথম বরাদ্দকৃত অর্থের মুনাফার টাকা দিয়ে এখন চলছে ফাউন্ডেশনের কার্যক্রম। করোনাকালে এসএমই ফাউন্ডেশনের ৩.৫ কোটি টাকা ঋণ বিতরণের চাহিদার বিপরীতে বরাদ্দ পায় মাত্র ৩০০ কোটি টাকা। তবে এবার প্রয়োজনীয় বরাদ্দ পাবেন এমন প্রত্যাশা প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের। আমরা আমাদের মিনিস্ট্রির থ্রুতে ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে আমরা ওই ফান্ডটার জন্য করছি এবং ধরেন অনেস্টলি আমি কোনো কারণ দেখি না কেন আমরা এই সাপোর্টটা পাবো না। হোপফুলি আমরা ফান্ডটা খুব তাড়াতাড়ি বাড়াতে পারবো এবং আমাদের যদি এখন ৩,০০০-৪,০০০ কোটি টাকা দেওয়া হয় প্রবলি আমরা ওটা ম্যানেজ করতে পারবো। আমাদের এমনি ডিসকাশন বা মিটিং যেগুলি করার ওগুলি আমরা করেছি, সবাই ব্যাপারে সাপোর্টিভ, সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই ব্যাপারে সব রকম সাহায্য করা হবে। সব ধরনের মিনিস্ট্রি থেকে আমরা হেল্প পাচ্ছি। এসএমই খাতের বাংলাদেশের যে তুলনামূলক অবহেলা সেটাকে বিশ্লেষণ করা যায়। আমরা এসএমই ফাউন্ডেশন করেছিল, একটা বড় ভালো একটা উদ্যোগ ছিল, কিন্তু সেখানেও প্রাথমিক অর্থায়নের পরে যে ধরনের পরিকল্পনা করা হয়েছিল, পরিশোধ করা হয়েছিল, টাস্ক ফোর্স করা হয়েছিল,
এগুলো কিন্তু কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। ব্যাংকগুলোকে অনেক সময় বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় যে এসএমই খাতে এত পার্সেন্টেজ দিতে হবে, কিন্তু আমরা দেখি যে এখানে সংজ্ঞায়নের মধ্যেও একটা সমস্যা আছে। উদ্যোক্তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়েও তার কোনো চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কয়েকটা ব্যাপার আমাদের বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। এক হচ্ছে আমাদের যারা স্মল বিজনেস যারা, তাদের সক্ষমতা বাড়ানো, এবং সক্ষমতা আমরা অনেকভাবে বাড়ানোর চেষ্টা করছি। এক হচ্ছে তাদেরকে ট্রেনিং দিয়ে, দুই হচ্ছে সচেতনতা বাড়ানো, এবং শুধু ট্রেনিং দিলে হবে না, ধরেন ইনাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ইনশিওর করতে হবে। যেটা আমি বললাম যে যেটা আমরা দিচ্ছি ইটস নট এনাফ, আমাদের এখানে আরও অনেক বাড়ানোর স্কোপ আছে, এবং আমরা সরকারের সহযোগিতা নিয়ে এখানে বাড়াবো। আর এসএমই খাতকে গুরুত্ব না দিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব নয় বলে মনে করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। কেবল প্রবৃদ্ধি না, আমরা যদি একটা কম বিভাজনমূলক প্রবৃদ্ধি চাই, বৈষম্য কম হোক এরকম একটা প্রবৃদ্ধি চাই, তাহলে কিন্তু আমাদেরকে এসএমই খাতটাকে অনেক অগ্রাধিকার দিতে হবে। কারণ এখানে যে আয় আসে, এই আয়টা হলো অপেক্ষাকৃত কম, যারা সমাজে আয় করে থাকেন সেসব জনগোষ্ঠীর মানুষরাই এখানে সম্পৃক্ত থাকে। টেকসই উন্নয়ন, আমাদের যে বৈষম্য হ্রাস করা, সেই দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। সরকার এসএমই খাতকে গুরুত্ব দিলে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন আদালত। শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি আদালত এই আদেশ দেন। হার্ভার্ড কর্তৃপক্ষের মামলায় বলা হয়, বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তবে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়ের 1/4 শিক্ষার্থীকে মুছে ফেলতে চাইছে। বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সরকারের সিদ্ধান্তকে বেআইনি বলেও একটি চিঠিতে উল্লেখ করেছেন হার্ভার্ডের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। এই মামলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের উপ প্রেস সচিব বলেছেন, অর্থহীন মামলা করার চেয়ে যুক্তরাষ্ট্র বিরোধী, ইহুদি বিদ্বেষী ও সন্ত্রাসবাদপন্থী উস্কানি দাতাদের রুখে ক্যাম্পাসের পরিবেশ নিরাপদ করার দিকে নজর দেওয়া উচিত। ফুটবল। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট আজ থেকেই পাওয়া যাবে অনলাইনে। 30 মে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্য একদিন এগিয়ে 30 মে থেকেই অনুশীলনে নামবে জাতীয় দল। প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হওয়ার আগেই শিরোপা জিতে নিয়েছে মোহামেডান। লিগের নৈপুণ্যে জাতীয় দলের ক্যাম্পের জন্য কোচ হ্যাভিয়েরের ক্যাবরেরা বাছাই করেছেন ফুটবলারদের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এশিয়ান কাপ বাছাইয়ে আগের ম্যাচে ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। এবার ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে এই মিডফিল্ডারের। লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আরও 2 প্রবাসী ফুটবলার। ইতালির ফাহমেদুল 30 মে ও কানাডার সমিত সোম 3 জুন যোগ দিবেন ক্যাম্পে। এদিকে টিকিফাই নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে শনিবার থেকে পাওয়া যাবে ম্যাচ দুটির টিকিট। সিঙ্গাপুরের বিপক্ষে সর্বনিম্ন 400 ও সর্বোচ্চ 5000 টাকা এবং ভুটানের বিপক্ষে ম্যাচে টিকিটের দাম ন্যূনতম 200 টাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।